আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু লার্নিং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আজকের ইংরেজি 11তম ক্লাসে তোমাদেরকে জানাই অসংখ্য স্বাগতম। পূর্বের ইংরেজি সকল ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো তোমাদের যে টপিকটা প্রয়োজন। তো আজকের এই 11তম ক্লাসে আমরা ডিসকাস করব রাইট ফর্মস অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বস একটা লম্বা একটা বড় একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা কয়েকটা পার্ট করব, 2 থেকে 3টা পার্টের ক্লাস করব। তো আজকে সেই পার্টের প্রথম ক্লাস। তো প্রথম পার্টে আমরা আলোচনা করব ভার্বের 2টা ফর্ম, একটা হচ্ছে ভার্ব 1, একটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস। এখন আসো, ভার্ব কত প্রকার বা ভার্বের ফর্ম কত প্রকার। তোমরা হয়তো বা জেনে থাকবে যে ভার্বের ফর্ম হয়তো বা 3টা, ভার্ব 1, 2, 3, কিন্তু আসলে ভার্বের ফর্ম হচ্ছে মোট 6টা। কি কি সেটা এখন দেখো। ভার্ব 1, তারপরে ভার্ব 2, 3, 4, 5, তারপরে 6, 6টা ফর্ম তো লিখলাম। এখন একটা ওয়ার্ডের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে। মনে করো গো। গো কি? ভার্ব 1, তাহলে ভার্ব 2 কি হবে? গো এর ওয়েন্ট, তাহলে গো ওয়েন্ট। আর ভার্ব 3 কি? গান। ভার্ব 3 হচ্ছে গান। আর ভার্ব 4টা হচ্ছে তোমার ভার্বের সাথে আইএনজি, মানে যে যাকে বলা হয় জিরান বা পার্টিসিপল। তাহলে আমি এটাকে আইএনজি করে দিই, গোয়িং। আর ভার্ব 5টা হচ্ছে 2 প্লাস ভার্ব 1, মানে ইনফিনিটিভ, তারপর টু গো, এটাকে বলা হয় কি? ইনফিনিটিভ বলা হয়। আর ভার্ব 6টা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, তার মানে এখানে হবে হ্যাভিং গান। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এটা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল। তো এখন কথা হচ্ছে, আমরা যে ভার্ব থেকে ভার্বের 6টা ফর্ম তো দেখলাম। আমরা তো আগে জানতাম যে হয়তো বা 3টা, কিন্তু এগুলোর নাম আছে। এটা হচ্ছে, এটাকে বলা হয় জিরান, জি, এটাকে বলা হয় জিরান। এটাকে বলা হয় ইনফিনিটিভ, যেটা আমরা সবাই জানি ইনফিনিটিভ। আর এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। তারপর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে, এটা কি পাস্ট ফর্ম, তারপরে এটা হচ্ছে বেস ফর্ম, তাই তো। তো আমরা হচ্ছে এই 6টা প্রকারই শিখব, কারণ রাইট ফর্ম ভার্বে 6টা প্রকারের যে কোনো একটা বসতে পারে। রাইট ফর্ম অফ ভার্বস মানে সঠিক ক্রিয়ার ব্যবহার, মানে সঠিক ক্রিয়ার রূপটা বসবে কোথায় সেটা আমরা জানবো, ঠিক আছে। তো বিষয় হচ্ছে ভার্ব কিন্তু সেন্টেন্সের হার্টবিট, এটা একটু মাথায় রাখবা। শরীরে যদি হার্টবিট যদি না থাকে, মানুষ বাঁচবে না। সেম সেন্টেন্সে যদি ভার্ব না থাকে, সেই সেন্টেন্সটা অচল। ওকে, তাহলে অবশ্যই সেন্টেন্সে একটা ভার্ব অবশ্যই থাকতে হবে, সেটা মেন ভার্ব, মডাল ভার্ব, যে কোনো ভার্বই হোক না কেন, ঠিক আছে, হোয়াট এভার। তো আমরা যে 6টা প্রকার শিখলাম, তাহলে এর মধ্যে আমরা ভার্ব 1টা শিখব, আরটার সাথে ভার্বের সাথে এস বাই এস সেটাও শিখব। তো এটার এস বাই এস এর ফর্মটা কি? গোজ, এটা হচ্ছে গোজ, এটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস, এস বা ইএস। ওকে, এটা হচ্ছে শিখব। তাহলে আমরা ভার্ব 1 শিখবো, আর ভার্বের সাথে এস বাই এস, গোজ, এই 2টা ফর্ম আজকে কাভার করব প্রথম পার্টে। দ্বিতীয় পার্টে বাকিগুলো কাভার করার চেষ্টা করব, কারণ ভার্ব 1 আর ভার্বের সাথে এস বাই এস খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো বিস্তারিত অনেক আলোচনা আছে, অনেকগুলো রুলস আছে। ওকে, তো চলো আজকে তাহলে রোল নাম্বার 1 থেকে শুরু করি। তাহলে রুল নাম্বার 1। তো রুল নাম্বার 1, এটা হচ্ছে ভার্ব 1 এর ব্যবহার। ভার্ব 1 এর ব্যবহার। ওকে, ভার্ব 1 এর ব্যবহার। আচ্ছা, তো যাই বলছিলাম যে কি, কোনো বাক্যে যদি মডাল ভার্ব থাকে, মডাল ভার্বের পর যদি অ্যাক্টিভ থাকে, মানে অ্যাকচুয়ালি রুলসটা এরকম হবে, মডাল ভার্ব এর পরে অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসটা কি? এখানে মডাল ভার্বটা কি আর অ্যাক্টিভ ভয়েসটা কি, এই দুটা বিষয় তোমাকে জানতে হবে।
কলমে কালিও হচ্ছে না, ওকে হয়েছে কালি। ওকে, তো মডাল ভার্বের পরে যদি অ্যাক্টিভ ভয়েস এর ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, বেস ফর্ম বসবে। এখন কথা আমি বলি, মডাল ভার্ব তোমাকে চিনতে হবে এবং অ্যাক্টিভ ভয়েসটা চিনতে হবে। তো মডাল ভার্ব হচ্ছে মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে তোমার অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, আরও অনেক আছে। আমি কয়েকটা লিখে দিই, তারপরে দেখো। মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, তারপরে তোমার উইল, উড, তারপর আছে হ্যাভ টু, তারপরে আছে হ্যাজ টু, তারপরে তোমার এম টু, ইজ টু, ওয়াজ টু, আরও ইটিসি, আরও অনেক আছে। তাহলে তোমাকে এই যে মডাল ভার্বগুলান আছে, এই মডাল ভার্বগুলান তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোনটা কোনটা মডাল ভার্ব। তাহলে আমরা কি বললাম, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, নিড টু, তারপর আর টু, উড, রেডার, হ্যাড বেটার। এখানে তুমি চাইলে আর হ্যাড বেটারটা ইউজ করতে পারো, হ্যাড বেটার, তারপরে উড, রেদার, এগুলো সবই কিন্তু মডাল ভার্ব। তাহলে মডাল ভার্ব আশা করি চিনতে পারছো। এখন অ্যাক্টিভ ভয়েসটা কি, যে বাক্যে কর্তা নিজে কাজ করবে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। মানে অ্যাক্টিভ কথাটা মানে কি, সক্রিয়, ভয়েস মানে যে ব্যক্তিটা যে বাক্যে সাবজেক্ট থাকবে তার সক্রিয়তা, গ্রহণযোগ্যতা বেশি হবে। তো একটা এক্সাম্পল আমি যদি দিই, মনে করো যে ইউ হ্যাভ টু ড্যাশ হেয়ার, HERE, হেয়ার অন টাইম। তাহলে এখানে কি হতে পারে এ বাক্যে? এখন আমি যদি অপশন হিসাবে যদি দিই কাম, বি নম্বর দিলাম কেম, তাহলে কোনটা হবে? ওকে, তো এখন দেখো আমরা কি জানলাম, ইউ হ্যাভ টু ড্যাশ হেয়ার অন টাইম, হেয়ার অন টাইম। তাহলে আমরা জানলাম যে মডাল ভার্বের পরে যদি অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা থাকে, মানে অ্যাকচুয়ালি মাথায় রাখবা, মডাল ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা হবে অবশ্যই ভার্ব ওয়ান। শর্টকাট রুলস এরকমভাবে তুমি মাথায় রাখতে পারো যে মডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান, মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান হবে। এটা হচ্ছে সিম্পল একটা রুলস বা মনে রাখার একটা সহজ একটা টেকনিক। তুমি চাইলে এটাও মাথায় রাখতে পারো, অথবা বলতে পারো যে মডাল ভার্বের পরে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে এরপরে যে ভার্বটা থাকবে ওটা ভার্বটা কী হবে, বেস ফর্ম হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, এখানে হ্যাভ টু আছে, আমাদের এখানে কি এই যে হ্যাভ টু কথাটা আছে না মডাল ভার্ব, তাহলে এখানে কি বসবে, ভার্ব ওয়ান বসবে। এখন ভার্ব ওয়ান কোনটা, অবশ্যই কাম, কারণ কেমটা হচ্ছে ভার্ব টু, কাম আবার ভার্ব থ্রি। এই কাম হচ্ছে COME, এই কাম হচ্ছে ভার্ব ওয়ান এবং ভার্ব থ্রি সেম একই রূপ, শুধুমাত্র এ থাকার কারণে ভার্ব টু হয়ে গেছে। তাহলে আমাদের তো এখানে ভার্ব টু হবে না, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, কাম হবে। ওকে, তো এটা আমরা দেখলাম মডাল ভার্ব অনুযায়ী। এখন একটা জিনিস একটা দেখো, এখানে টু আছে, এখানে কি বসবে, আমরা কি জানি টু প্লাস ভার্ব ওয়ান মানে কি বোঝায়, ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব ওয়ান তাহলে কি বোঝাচ্ছে, এটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ, কারণ টু এর পরে সর্বদাই ভার্ব ওয়ান হয়। কিছু ক্ষেত্রে এক্সেপশনাল, যেরকম উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এসবের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, ওটা আমরা শিখবো পরবর্তীতে, সমস্যা নাই। জাস্ট মাথায় রাখবা টু প্লাস ভার্ব ওয়ান হয়। আরেকটা কি, মডাল ভার্বের পরে ভার্ব ওয়ান বসে। ওকে, আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে রোল নাম্বার ওয়ান, ঠিক আছে, কমপ্লিট হলো। এখন আমরা রোল নাম্বার টু দেখব। রোল নাম্বার টুটা তোমাদের কাছে হয়তো বা নতুন মনে হতে পারে, বাট ইজি। সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, নাম শুনছো হয়তো বা তোমরা, কি শোনো কিনা জানি না বা শুনেছো কিনা। বেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ, জিরো ইনফিনিটিভ। তো
তো বেয়ার মানে কি? বেয়ার মানে যে দারু কিন্তু না, এই বেয়ার মানে খালি বা শূন্য, খালি বা শূন্য। বেয়ার মানে কি? খালি বা শূন্য, মানে শূন্য ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভ মানেটা কি? আমরা কি দেখলাম? 2 + ভার্ব ওয়ান সমান সমান ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভের আগের যদি জিরো অথবা বেয়ার লেখাটা থাকে তাহলে শুধুমাত্র ভার্ব ওয়ান হবে, কোনো টু হবে না। এটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভের নিয়ম। তো এরপরে কি হবে? প্লাস ভার্ব ওয়ান বসবে, সোজা কথা। তো কী কী বেয়ার ইনফিনিটিভ আছে সেটা তোমাকে আবার মাথায় রাখতে হবে। তো সেটা আমরা লিখে দিই, সেটা হচ্ছে দেখো বেয়ার ইনফিনিটিভ কী কী তোমরা এই যে বেয়ার ইনফিনিটিভ হচ্ছে তোমার বিআইডি, বিড আছে, তারপরে হেয়ার আছে, মেক আছে, লেট, ডেয়ার, তারপর হচ্ছে নিড, আরও ইটিসি, আরও অনেক আছে। ঠিক আছে, তুমি যদি গুগলে সার্চ দাও যে বেয়ার ইনফিনিটিভ ফর এক্সাম্পল, তাহলে বা বেয়ার ইনফিনিটিভ ফর এলিমেন্টস, তাহলে যতগুলো পাবা সবগুলো তুমি কি মুখস্থ করে নিবা, ঠিক আছে, বা মাথায় রাখবা। কারণ বাকি কোনটা কখন ইউজ করবে, কোনটা কখন থাকবে তুমি যদি না জানো তাহলে এই রুলসটার ক্ষেত্রে বসাইতে অসুবিধা হবে। তাহলে কি জানলাম? বেয়ার ইনফিনিটিভ মানে এই সকল ইনফিনিটিভ গুলানের পরে ভার্ব ওয়ান হবে। তো কি কি আছে? বিড, হেয়ার, মেক, লেট, ডেয়ার, তারপরে কুড নট, তারপরে ইউজ টু, এগুলো সবই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তো একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল দিলে তুমি বিষয়টা বুঝতে পারবা। তো এক্সাম্পলটা হবে যে শি মেড মি ড্যাশ দ্য সাম। এখন অপশন হিসেবে মনে করো যে টু সলভ এটা থাকলো, বি নম্বর সলভ থাকলো, 2 নম্বর মনে করো যে সলভ, SOLVED, সলভড। তাহলে অ্যান্সার কোনটা হবে সেটা একটু দেখো তোমরা। এখানে কি বলছিলাম? বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভের পরে ভার্ব ওয়ান হবে। তো এখানে এ বাক্যে বেয়ার ইনফিনিটিভটা কোনটা সেটা তো দেখো। তো এ বাক্যে দেখো মেড কথাটা আছে, এই মেডটা হচ্ছে মেকের পাস্ট ফর্ম, তাই না? কারণ মেকই যে থাকবে এটা কোনো ব্যাপার না, কিন্তু মেক্সও থাকতে পারে, মেডও থাকতে পারে, কারণ হোয়াট এভার যে কোনো একটা থাকতে পারে। ওকে, তো শি মেড মি ড্যাশ দ্য সাম, তাহলে এই মেডটা থাকার কারণে এ বাক্যে কী বসবে? ভার্ব ওয়ান হবে, 2 + ভার্ব ওয়ান হবে না। তাহলে আমাদের সলভ কথাটা বসবে, SOLVE, সলভ। তাহলে বুঝতে পারছো আশা করি যে রোল নম্বর 2-এ কী আছে? বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ থাকার কারণে সে বাক্যে ভার্বটা কোন রূপ হবে? ভার্ব ওয়ান হবে বা বেজ ফর্ম হবে। আশা করি এই দুইটা রুলস তুমি বুঝতে পারছো। তো আমরা এখন আমার রোল নম্বর 3 দেখব। তো রোল নম্বর 3টা হচ্ছে, দেখো স্ক্রিনে আমি লিখে ফেলেছি, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে উড দ্যাট এরপর যদি সাবজেক্ট পরবর্তী কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মানে উড দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি গ্যাপ থাকে, সেই গ্যাপে কি বসবে? কুড প্লাস ভার্ব ওয়ান হবে। তো প্রথমে তোমাকে মাথায় রাখতে হবে উড দ্যাট মানেটা কি। তো এই উড দ্যাট মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, ইচ্ছা, ওকে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা কামনা, ঠিক আছে। তো এই উড দ্যাট কথাটা মানে হচ্ছে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। তো একটি এক্সাম্পল দেখো, উড দ্যাট আই ড্যাশ দ্য লেটেস্ট কার, মানে আমি যদি অত্যাধুনিক গাড়িটা যদি কিনতে পারতাম, এটা ইচ্ছা জাগতেছে না, আকাঙ্ক্ষা আছে কেনার একটা, যদি কিনতে পারতাম। তাহলে এখানে কি হবে? এই উড দ্যাট এরপরে একটা সাবজেক্ট আছে, তাহলে এখানে বসবে কুড প্লাস ভার্ব ওয়ান হবে। কি হবে? কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে কি ভার্ব ওয়ান হবে। তাহলে এখানে দেখো উড দ্যাট আই অপশানে কি আছে? 2 + ভার্ব ওয়ান আছে, কুড প্লাস বাই আছে, তারপরে কি ভার্ব টু এটা আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা কারেক্ট হবে? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কুড বাই। তাহলে আশা করি এই রুলসটা তুমি বুঝতে পারছো যে কোনো সেন্টেন্সে যদি উড দ্যাট দ্বারা যদি শুরু হয়, তারপরে যদি সাবজেক্ট থাকে,
তাহলে পরবর্তী যদি গ্যাপ থাকে সেই গ্যাপে কি বসবে, উড প্লাস ভার্ব ওয়ান হবে। দ্যাটস ইট, সিম্পল একটা রুলস। তো আমি একটা এক্সাম্পল আরেকটা দিই, তাহলে তোমরা আরও বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো যে উড দ্যাট হি ড্যাশ টু হিজ ফাদার। তো আমি এখানে কি বললাম, যদি সে তার বাবার কথা শুনতে পেত, তাহলে এখানে এম দিলাম যে টু লিসেন, বি নম্বর দিলাম যে LISTEN লিসেন, সি নম্বর দিলাম যে কুড লিসেন। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে, কারণ অ্যান্সার হচ্ছে এটা আমরা শিখলাম কি, যে এই যে উড, এই উড দ্যাট, এই উড দ্যাটের পরে যদি সাবজেক্ট থাকে, এই সাবজেক্ট পরবর্তী এখানে কুড প্লাস ভার্ব ওয়ান হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, কুড লিসেন ভার্ব প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান। ওকে, আই থিঙ্ক এই রুলসটার এক্সাম্পল সহকারে তুমি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব রুল নাম্বার 4। আরেকটা বিষয় এখানে আমি বলে দিই, সেটা হচ্ছে এ বাক্যটার যদি বাক্যটা আবার প্যাসিভ সেন্টেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু এনার রুলসটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। কারণ এখানে বলছিল যে উড দ্যাট হি ড্যাশ টু হিজ ফাদার, মানে এখানে বলছিল যে যদি সে তার বাবার কথা শুনতে পেত, মানে কথাটা বলতেছে প্যাসিভ অর্থ দেওয়াই। কারণ এই বাক্যটা যদি কথাটা বলতেছে যদি তার বাবার কথা শুনতে পেত, তাহলে কি হতো, মানে কারো দ্বারা শুনতে পেত, মানে হয়তো বা কারো মাধ্যম, মানে নিজে শুনতে পেত না। বলতেছে যদি কারো দ্বারা শুনতে পেত, তাহলে এটা হয়ে যাচ্ছে প্যাসিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। এটা কি প্যাসিভ সেন্টেন্স। ওকে, তাহলে প্যাসিভ সেন্টেন্স হওয়ার কারণে কুডের পর একটা হ্যাভ বসবে, হ্যাভ লিসেনেড, NED, কুড প্লাস ভার্ব। আমি আবারও বলি, কোনো বাক্যে যদি উড দ্যাট থাকে, তারপরে যদি হি থাকে, যদি বাক্যটা প্যাসিভ সেন্টেন্স হয়, তাহলে কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। দ্যাটস রুলস। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে, কারণ এই রুলসটা, কারণ এক্সাম্পলটা মানে দেখে আমি সে কারণে এটা বুঝতে পারলাম যে আসলে রুলসটা এইভাবে হবে। ঠিক আছে, আর যেটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কুড প্লাস ভার্ব ওয়ান, এটা ঠিক আছে। কিন্তু বাক্যটা যদি প্যাসিভ সেন্টেন্স হয়, তাহলে কী হবে, কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। কারণ এখানে বলতেছিল যে সে তার বাবার কথা যদি শুনতে পেত, মানে যদি সে তার বাবার কথা শুনতে পেত, মানে নিজে শুনতে পেত না, হয়তো বা কারো দ্বারা নিজে কাজ করতেছে না, কারো দ্বারা কাজ করা নেওয়ার কথা এটা ভাবতেছে। এটা হচ্ছে বিষয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তো রুল নম্বর 4 এখন আমরা দেখি। তো রুল নম্বর 4টা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি কনজাংশন হিসেবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট থাকলে, যে এখানে আমি লিখি। তো রুল নম্বর 4 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপরে সো ডট 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 দ্যাট থাকলে পরবর্তী সেন্টেন্সের সাবজেক্টের পর ক্যান বা কুড বা মে বা মাইটের পরে কি ভার্ব ওয়ান হবে। যে কোনো একটা হতে পারে, ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। তো একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। তো মনে করো যে দে ওয়ার্ক হার্ড, দে ওয়ার্ক হার্ড so that they dash more benefit, তো দেখো তো এই কথার সাথে এক্সাম্পলটা মিল আছে কি না। এখানে দেখো বলতেছে কোনো সেন্টেন্সে কনজাংশন হবে সো দ্যাট, তাহলে আমাদের সো দ্যাট কথাটা মিলছে, কনজাংশন বসছে সো দ্যাট। তারপরে কি বসছে, পরবর্তী সেন্টেন্সে সাবজেক্ট যদি থাকে, এখানে সাবজেক্ট দে, এটা কি সাবজেক্ট আর এটা কি কনজাংশন। তাহলে সো দ্যাটের কনজাংশনের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে এই বাক্যে কি বসবে, ক্যান প্লাস ভার্ব ওয়ান অথবা কুড প্লাস ভার্ব ওয়ান অথবা মে বা মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। তো সেটা বসবে সেন্টেন্সের টেন্স অনুযায়ী। তাহলে এ বাক্যে দ্য কী বলতেছে, দে ওয়ার্ক হার্ড, তারা যদি কঠোর পরিশ্রম করে, সো দ্যাট যাতে দে ড্যাশ মোর বেনিফিট, মানে কি আরও বেশি সুবিধা পাবে। তাহলে কঠোর কাজ করলেই তো সে সহজে কি বেনিফিট পাবে, মোর বেনিফিট। তাহলে দে এখানে সাপোজ প্রশ্ন এ হিসেবে সাপোজ দিল যে ক্যান গেট থাকলো, অথবা বলতে পারে যে বি নম্বরে ক্যান
গট, অথবা বলতে পারে যে 3 নম্বর ক্যান গটেন, এরকম কিছু দেওয়া থাকলো আর কি। তাহলে তোমাকে কি করতে হবে, ক্যান প্লাস ভার্ব ওয়ান হয়, কারণ এটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কি হয়, ভার্ব ওয়ান হয়। তাহলে আমাদের কনজাংশনের পরে সাবজেক্ট বসছে, তাহলে এখানে বসবে এই অ্যান্সারটা, যে ক্যান প্লাস গেট কথাটা বসছে। তাহলে বলতে পারি যে দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে ক্যান গেট মোর বেনিফিট। তাহলে তারা ক্যান মানে পারবে, মোর বেনিফিট গেট পাবে। এটা হচ্ছে এই সেন্টেন্স, এই রুলস অনুযায়ী সেন্টেন্সের এক্সাম্পল সহকারে বিস্তারিত ব্যাখ্যা। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমার বিষয়টা আরও ক্লিয়ার হবে একটা এক্সাম্পল থেকে। আরেকটা তো এক্সাম্পল মনে করো আরেকটা দিলাম যে আই উইল ওয়ার্ক হার্ড, I will work hard so that এখানে সাপোজ আই একটা সাবজেক্ট দিলাম, ড্যাশ সাকসেসফুল। এখন মনে করো এই জায়গাটাতে বি থাকলো, ওকে, কি থাকলো, বি কথাটা থাকলো। তাহলে বি থাকলো, ধরো এরকমভাবে বি দেওয়া থাকলো, তাহলে তুমি এখানে কি দিবা, এখানে দেখো আই উইল ওয়ার্ক হার্ড সো দ্যাট আই ড্যাশ বি সাকসেসফুল, মানে আমি সাকসেসফুল হব। আমি যদি কঠোর পরিশ্রম করি সো দ্যাট, যাতে আমি কি সফল হতে পারি, সফল হতে পারি, মানে এখানে ক্যান মানে কি পারা, তাহলে এখানে কি হতে পারে, ক্যান বি, দ্যাটস ইট, এটাই হচ্ছে অ্যান্সার। আমি আবারও বলি, রুলসটা দেখো, যদি কোনো বাক্যে কনজাংশন হিসেবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, তারপরে সো ডট ডট দ্যাট, পরবর্তী কোনো যদি সাবজেক্ট থাকে, তাহলে সেই সাবজেক্টের পরে গ্যাপ যদি থাকে, তাহলে গ্যাপে কি হবে, ক্যান প্লাস ভার্ব ওয়ান, অথবা কুড প্লাস ভার্ব ওয়ান, অথবা মে মাইট ক্যান প্লাস ভার্ব ওয়ান হতে পারে। সেটা টেন্স অনুযায়ী হবে, বা টেন্সের মিনিং অনুযায়ী বসতে হবে, ঠিক আছে। তাহলে যেহেতু আমি যদি কঠোর পরিশ্রম করি যাতে আমি সফল হতে পারি, তাহলে পারি জন্য ক্যান, দ্যাটস ইট। এটা হচ্ছে এই রুলসের 4 নম্বর রুলসের কি বিস্তারিত আলোচনাটা। তো এই রুলসের আরেকটা বিষয় আমি বলে দিই, কোনো জায়গায় তোমরা কনফিউজড হতে পারো যে ক্যান কখন বসবে, মে মাইট ক্যান কুড কখন কি বসবে, কারণ যে কোনোটা যদি থাকে, আমি আবারও বলছি টেন্স অনুযায়ী বসবে। প্রথম বাক্যটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয়, এটা কোন টেন্স, ওয়ার্ক যেহেতু ভার্ব ওয়ান, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স হয় বা ফিউচার টেন্স হয়, তাহলে ক্যান আরটা কি মে বসবে, কি বসবে, ক্যান অথবা মে। প্রেজেন্ট বা ফিউচার থাকলে কি হবে, ক্যান অথবা মে বসবে। প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে, এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদের এখানে কি বসছে, ক্যান বসছে। পরেরটা কি টেন্স, ফিউচার টেন্স, তাহলে এখানেও ক্যান বসছে, অথবা তুমি মেও বসাতে পারো, কোনো সমস্যা নাই। এখন যদি পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স হলে কুড বা মাইট বসবে, কুড বা মাইট হবে। ওকে, যদি পাস্ট টেন্স হয় কুড বা মাইট বসবে, এটাই হচ্ছে ব্যাখ্যা এই রুলসটার। ওকে, তো এখন আমরা দেখব রুল নাম্বার 5। আরও 3-4টা রুলস আছে এই ভার্ব ওয়ানের ওপর। ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু তোমার শিখতে পারবা, কারণ এখান থেকে প্রতি বছর ইউনিভার্সিটি কোশ্চেন করে থাকে রাইট ফ্রম ভার্ব থেকে, ঠিক আছে। ওকে, তো রুল নাম্বার 5 হবে টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব, আমি লিখে ফেলি। তো রুল নাম্বার 5টা আমাদের লেখা কমপ্লিট। রুল নাম্বার 5টা খুবই ইজি, জাস্ট একটু ভালো করে বুঝতে হবে, তাহলে হবে। টেন্স অনুযায়ী, মানে 12টা টেন্সের যে কোনো একটা টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্বটা কি, ডু ডাজ ডিড ব্যবহৃত হলে, কি বললাম, টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড ব্যবহৃত হলে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার ক্ষেত্রে ডু ডাজ ডিডের পরে ভার্ব ওয়ান হবে। তো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। তো বললাম যে ডাজ হি
হেল্পস দ্য লেমম্যান। যেহেতু এটা ইন্টারোটিভ সেন্টেন্স, ক্যান কীভাবে চিনব সেটা হচ্ছে দেখো লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। যদি বাক্যটা ইন্টারোটিভ করার ক্ষেত্রে ডু বা ডাজ ডিডের পরে কি বসবে, ভার্ব ওয়ান হবে, তাহলে আমাদের এখানে কি বসবে, ভার্ব ওয়ান হবে। দেখো ডাজ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তাহলে আমাদের এখানে কি বসবে, অবশ্যই ভার্ব ওয়ান হতে হবে এটার পরে। তাহলে ডাজ হি হেল্প, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, HELP, হেল্প, আর কিচ্ছু দরকার নাই। তাহলে ডাজ হি হেল্প দ্য লেমম্যান, এটা হেল্পসটা ভুল দেওয়া আছে, মানে প্রশ্ন এরকম হতে পারে যে A B C D, হোয়াট ইজ আন্ডারলাইন দিস কারেক্ট বা ইনকারেক্ট সেন্টেন্স বা ইনকারেক্ট ওয়ার্ড, তাহলে তোমাকে বলতে হবে সি নম্বর ইনকারেক্ট। ওকে, অপশন হিসেবে A B C D দিয়ে দিবে, তখন তোমাকে সি নম্বরটা কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। কেমনে, আমরা জানি যে টেন্স অনুযায়ী যদি অক্সিলারি ভার্ব ডু ডাজ ডিড ব্যবহৃত হয়, তাহলে ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার ক্ষেত্রে ডাজ ডু ডিড এর পরে ভার্ব ওয়ান হবে। তাহলে আমরা কি দিছি, ভার্ব ওয়ান দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আরেকটা এক্সাম্পল দিই, বললাম যে ডু ইউ থিঙ্ক প্রপারলি, ডু ইউ থিঙ্ক প্রপারলি। তো এখানে দেখো থিঙ্ক কথাটা আসছে, তাহলে আমাদের বাক্যটা কি কোনো যাতে ভুল হয়েছে, দেখো তো বি সি ডি, কোনো জায়গায় বলতে পারে যে হোয়াট ইজ আন্ডারলাইন ইজ ইনকারেক্ট। এ বাক্যে ইনকারেক্ট বা বলতে গেলে এখানে ডু আছে, বাক্য শুরু হয়েছে টেন্স, তারপরে একটা কি আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে কি আমরা জানি যে ভার্ব ওয়ান হয়, সেটা কি ডু ডাজ ডিড থাকলে, তাহলে আমাদের এটা ভার্ব ওয়ানে আছে, তাহলে আমাদের কি ভার্ব ওয়ানই এটাই হবে, এটাই হচ্ছে ভার্ব ওয়ান থিঙ্ক, এটা কোনো প্রকার ভুল নাই। ঠিক আছে, জাস্ট এখানে সি নম্বর যদি অপশন হিসেবে থাকে তাহলে সি নম্বরে তুমি দিবা। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো এই রুলসটা। তো আমরা রুল নাম্বার 6 দেখব, রুল নাম্বার 6। তো রুল নাম্বার 6টা হচ্ছে, আমি একটু লিখি। তো রুল নাম্বার 6টা আমাদের লেখা কমপ্লিট। দেখো কোনো বাক্যে যদি লিস্ট LEST লিস্ট কনজাংশন দুটি সেন্টেন্স বা ক্লজ যুক্ত করে, কি করে, এই লিস্ট কথাটা দুটা কনজাংশন মানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে বা দুইটা ক্লজকে যুক্ত করে। এখন দুইটা রাস্তা আছে, মাঝে যদি সেতু ভাঙ্গা আছে, যদি সেতু না দাও তাহলে দুইটা রাস্তাকে মিলিত হবে, তার মিলিত হবে না। তাহলে এই যে সেতুটা তৈরি হলো এটা হচ্ছে কনজাংশন, দুইটা সেন্টেন্সকে কাজে লাগানোর জন্য এক জায়গায় করার জন্য এই কনজাংশনটা ইউজ করা হয়। তো কনজাংশনটা কি, লিস্ট, তো দুটি সেন্টেন্স বা ক্লজে যুক্ত করে। তো এটা যদি বাক্যে থাকে তাহলে স্ট্রাকচারটা এমন হবে, লিস্ট প্লাস যদি সাবজেক্ট হয় তাহলে শুড বা মাইট দিয়ে ভার্ব অন করতে হবে, শুড প্লাস ভার্ব অন অথবা মাইট প্লাস ভার্ব অন দিবা, এটা হচ্ছে বিষয়। লিস্ট থাকলেই শুড প্লাস ভার্ব অন হবে। তো একটা এক্সাম্পল দেখো, রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ ফেল ইন দ্য টেস্ট এক্সাম। ভালোভাবে যদি মনোযোগ সহকারে যদি না পড়ো তাহলে তুমি কী করবা, এক্সামে কী করবা, ফেল করবা। তাহলে রিড অ্যাটেন্টিভলি লিস্ট, এই যে লিস্ট কথাটা আছে, তারপর একটা সাবজেক্ট আছে, তাহলে আমাদের এখানে একটা গ্যাপ ছিল, তো এই গ্যাপে আমাদের কি বসবে, এখানে ফেইল আছে। তাহলে আমরা কি শিখলাম, লিস্ট প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে শুড প্লাস ভার্ব ওয়ান হবে অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। তাহলে আমাদের অপশন দেখো দুইটা দিয়েছি, একটা হচ্ছে এই যে শুড প্লাস ভার্ব ওয়ান দিয়েছি, আর একটা হচ্ছে মাইট প্লাস ভার্ব টু দিয়েছি, এটা হচ্ছে ভার্ব টু, আর এটা হচ্ছে ভার্ব ওয়ান। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেন, শুড প্লাস ভার্ব ওয়ান হয় আছে তাই। এখানে যদি মাইট প্লাস যদি ফেইল থাকতো তাও এটা অ্যান্সার হতো, কারণ এটা মাইট প্লাস ভার্ব ওয়ান আছে তাই। তাহলে দুইটা থাকলে যে কোনো একটা দিলেই হবে, কারণ প্রথম কাটা দিবা তাহলে অ্যান্সার কমপ্লিট হবে, সেটা গ্রহণযোগ্যতা বেশি পাই। তো আমরা শিখলাম যদি লিস্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড মাইট ভার্ব ওয়ান হবে। ওকে, আশা করি এই রুলসের এক্সাম্পল সহকারে বুঝতে পারছো। তো এখন এই লিস্টের কিছু অজানা একটা কথা আছে, সেটা আমরা বলে দিই। সেটা হচ্ছে লিস্টের পরের বাক্যটা কখনো যদি নো বা নট বা নেভার যোগ করে নেগেটিভ করা যাবে না, কেননা লিস্ট মানে হচ্ছে নাবোধক। এটার পরে কখনোই তুমি যদি মনে করো না শুড নট দিবা তাহলে কখনোই হবে না, কারণ এই লিস্ট কথার মানে হচ্ছে নাবোধক।
আমি একটু লিখে দিই, LEST, এ লিস্ট মানে যাতে না। এখন দেখো বাক্যটা কি বলছে, রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো, লিস্ট না হয় তুমি টেস্টে কি করবা, ফেল করবা, মানে এক্সামে তুমি ফেল করবা। মানে এটা দিয়েই তোমার বাক্যটা নেগেটিভ বোঝাচ্ছে। আবার দ্বিতীয়ত কোনো নেগেটিভ বাক্য ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। কারণ অনেকে ভুল করে, লিস্টের পরিবর্তে এই লিস্টটা ইউজ করে, LEST এটা ইউজ করে। আসলে এটা ইউজ করা যাবে না। এক্ষেত্রে স্বচ্ছ ধারণা রাখা দরকার যে লিস্ট এটা কনজাংশন, লিস্টটাকে একটা কনজাংশন। অন্যদিকে এই লিস্টটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এটা কি সুপারলেটিভ ফর্ম এই লিস্টটা। তাহলে তুমি যদি সুপারলেটিভ ফর্ম যদি কনজাংশনে আনো তাহলে হবে না। তাহলে তোমাকে এটা যে জায়গায় আছে এইটাই অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী তোমার ফর্মুলা বসবে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমাদের ভার্ব ওয়ান রিলেটেড সকল রুলসটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দেখব হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস। ওকে, তো রুল নাম্বার 1 আমরা দেখব, সেটা হচ্ছে ভার্বের সাথে এস বা ইয়েস কখন হয়। তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি বা দেখে আসছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। কি হবে? ভার্বের সাথে এস বা ইয়েস হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তো একটা এক্সাম্পল দিই, দেখো, হি গেট আপ 7 o'clock এভরি মর্নিং। সে প্রতিদিন কি করে? 7টার সময় ঘুম থেকে ওঠে। ওকে, তো এখানে দেখো সাবজেক্ট হি আছে থার্ড পারসন, তাহলে ভার্বটা কি হবে? এস বাই এস যুক্ত হবে, কারণ হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি? গেটস। আর কিচ্ছু নাই, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো এই রুল নাম্বার 1-এর আরেকটা এখানে রুলস আছে, সেটা হচ্ছে আমি বলি, সেন্টেন্সে যদি কখনো দেখো যে জেনারেলি, তারপরে নর্মালি, তারপরে এভরিডে, তারপরে অলওয়েজ, তারপরে যদি বলে অফেন, এরকম আরও অনেক কিছু যদি থাকে, এগুলোর পর যদি নাউন, যেরকম নাউন থাকে, তাহলে বাক্যটা কি হবে? প্রেজেন্ট ইনফিনিটিভ হবে, মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি যদি একটা উদাহরণ দিই যে হি অলওয়েজ ট্রাই হিজ লেভেল বেস্ট, BEST। তো এ বাক্যে আমি কি বললাম? যদি কোনো বাক্যে যদি দেখো যে জেনারেলি, নর্মালি, এভরিডে, অলওয়েজ, অফেন প্লাস যদি নাউন থাকে, কি যদি নাউন থাকে, তাহলে অলওয়েজ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস, এটা একটা জানলাম। আবার তোমার কাছে যদি এটা কনফিউজ মনে হয় যে অলওয়েজ আছে, তারপর এটা কি হবে? ভার্বের সাথে এস বাই এস হয়ে যাবে, তাহলে এটা কি হবে? ট্রাইস, TRES, ট্রাইস। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো রুল নাম্বার এখন আমরা 2 দেখব, সেটা হচ্ছে রুল নাম্বার 2। তো রুল নাম্বার 2টা হচ্ছে খুবই ইজি। কোনো সেন্টেন্সে যদি চিরন্তন সত্য থাকে, ইউনিভার্সাল ট্রুথ, তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে কি? অভ্যাসগত কর্ম, এগুলো যদি বোঝায়। ইউনিভার্সাল ট্রুথ মানে কি? চিরন্তন সত্য। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। সেই সাবজেক্টে যদি থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাইস হয়। তো আমরা এখন যদি বলি সেই ছোটোবেলাকার রুলস বা এক্সাম্পল, দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। তাই যে এই যে মুভ, এখানে কি? দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ না? সত্য, চিরন্তন সত্য এটা। তাহলে চিরন্তন সত্য হওয়ার কারণে কি বসবে?
এখানে ভার্বের সাথে এস বাই এস হয়ে যাবে, তাহলে এখানে কি হবে MOVES মুভস। আশা করি এই রুলসটা তুমি বুঝতে পারছো। তো রুল নম্বর 3, তাহলে আমাদের এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত কমপ্লিট হয়ে যাবে তো রুল নম্বর 3 হচ্ছে রুলস, সেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা যৌক্তিক বাক্য হোয়েন থাকলে ক্লজ প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়। মানে কোনো বাক্যে যদি হোয়েন দ্বারা শুরু হয়, হোয়েন মানে বুঝাবে কি প্রমাণিত বা যৌক্তিক বাক্য। হোয়েন বুঝাবে কি প্রমাণিত বা যৌক্তিক বাক্য, তাহলে উভয় ক্লজে কি প্রেজেন্ট টেন্স হবে। মানে উভয় ক্লজে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তাহলে একটা এক্সাম্পল দিই, তাহলে দেখো যে বললাম হোয়েন ওয়াটার FR ফ্রিজ it turn into ice। তাহলে দেখো হোয়েন দ্বারা একটা প্রমাণ করতেছে না, ওয়াটার ফ্রিজ মানে পানি বরফ হবে, ইট টার্ন ইনটু আইস মানে কিসের মাধ্যমে সেটা বরফ হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে, সেটা বোঝানোর ক্ষেত্রে। তাহলে হোয়েন দ্বারা যদি এ ধরনের কোনো বাক্য শুরু হয়, তাহলে কি হবে এস বাই এস যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দুইটা আছে, ফ্রিজ আছে এখানে টার্ন আছে, তাহলে এখানে কি হবে একটা হচ্ছে ফ্রিজেস আর একটা হচ্ছে টার্নস। ফ্রিজেস এস যুক্ত হয়ে গেল, এটা কি টার্মস এস যুক্ত হয়ে গেল। তাহলে আমাদের এই রুলসের সাথে আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী পার্টে, সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব ভার্ব এর সাথে আইএনজি ফর্ম, তারপরে আলোচনা করব ভার্বের থিওরি, বাকি যে ভার্বের ফর্মগুলো আছে 4টা, সেটা আমরা আলোচনা করব পরবর্তী পার্টে। তো পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ শেষ করছি আজকের ক্লাসটি। আর যদি পরবর্তী পার্টটা দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।